জন্মের পর থেকে দেখে আসি যে মা অসুস্থ। মা অসুস্থ ছিল? জি। বাবা কি করতো? বাবা চাকরি করতো। আচ্ছা, কিসের চাকরি করতো? মাদ্রাসার টিচার। আচ্ছা, মাদ্রাসার টিচার ছিলেন। হ্যাঁ, তারপর ওই মা কয় ভাই বোন অসুস্থ। ছিলেন আপনারা? আমরা ছিলাম 4 বোন 2 ভাই। 5 বোন ছিলাম, 1 বোন মারা গেছে। ওকে, আপনি বড়? আমি সবার ছোট। সবার ছোট ছিলেন আপনি? জি। ওকে। মা অসুস্থ, মানে প্রায় হাসপাতালে থাকতেন। হ্যাঁ। পরে বড় হয়ে আমি শুনি যে জন্মের পরে আমাকে নিয়মিত দুধ খাওয়াইতে পারতেন না, আমার চাচির দুধ খাওয়াইতেন। আচ্ছা, ওই ওকে। হাসপাতালে থাকতো। তারপর এই তো আস্তে আস্তে এইভাবে বয়স যখন আমার 7-8 বছর, তখনও প্রায় ওই একই ওইভাবেই আচ্ছা, চলে। এখন ওই বয়স থেকেই মনে করেন যে সংসার দেখাশোনা করার লাগতো আমার। ওই আচ্ছা। হাসপাতালে মাকে নিয়ে সবাই থাকতো, আর আপনি সংসার দেখাশোনা আমি করতেন? সংসার দেখাশোনা করতাম। হুম। এমন পর্যায়ে যে মানে এখন তো অনেক লোকজন হয়েছে, তখন সেরকম লোকজনও ছিল না আর কি। আচ্ছা। ভয় ভীতি সবসময় মনে একটা কাজ করতো। জি। এভাবে চলতে চলতে 2001 সালের দিকে আমার মায়ের একটা অপারেশন হলো। আচ্ছা। অপারেশন হওয়ার পরে ওই তখন একাই থাকতাম। আর আমার ভাই যেটা, ভাই আপনার বড় ছিল? হ্যাঁ আমার বড় ভাই ছিল, ভাই 2টা, তার মধ্যে ছোট ভাইটা আর কি। হ্যাঁ। ও প্রচণ্ড রাগী, উদ্ভট ধরনের। হ্যাঁ। তো সামনে দাঁড়াই কথা বলতে পারতাম না। ওই যে মা হাসপাতালে থাকতো, বাড়িতে আসতো, জানতেও পারতাম না যে মা কেমন আছে কেমন নাই। হ্যাঁ। এটা জানতে হতো অন্য কারো মাধ্যমে, ওকে বলাই চাচি বা ভাবিরা ছিল। মানে উনি বলতে চাইতো না? হ্যাঁ, মানে রাগ ওনার সামনে, শুধু বাড়িতেই এই রাগটা দেখাইতো, অন্য কোথাও কিন্তু এই রাগটা দেখাইতে পারতো না। আচ্ছা। ভাই বোনদের সাথে, বাবা মায়ের সাথে। আর ও ছোটবেলা থেকে এমনই ছিল, মাকে খুব জ্বালাতন করছিল, যে কোনো কিছু বলতে পারতো না, বাড়ি থেকে চলে যাইতো, হ্যাঁ। বা বিষ খাবে, আত্মহত্যা করবে, এইরকম ভয় দেখাইতো। অনেক বেশি ফ্রাস্ট্রেটেড ছিল। হ্যাঁ, জি। হ্যাঁ। তারপরে তো এইভাবে চলতে চলতে মা 2001-এর দিকে অপারেশন হলো। অপারেশন হওয়ার পরে বাড়িতে আসলো। আসার পর তো সে 2001 সালের কথা, তখন তো অপারেশনটা তত একটা বেশি ছিল না, সুবিধাজনক ছিল না। হ্যাঁ। তখন এমন পর্যায়ে ডাক্তার এত সাবধানে থাকতে বলছিল যে খাওয়া দাওয়া সাবধানতা, এমনভাবে করতে করতে মানে ডায়াবেটিস হয়ে গেল তখন। মার? এমন- আপনার বয়স কত তখন? আমার বয়স তখন হবে কত, 2001 সালের দিকে, এটা 2001 সালের দিকে। আনুমানিক আপনার বয়স বর্তমানে কত? আমার 30। তাহলে কত, 8-9-10 বছর? 8 এরকম। তো মাকে এইভাবে দেখাশোনা করতে করতে যখন ডায়াবেটিস হয়ে গেল, মানে চলাফেরা করতে দিতাম না একবারে, খুব ভাবে সাবধানতা, খাওয়া দাওয়া সেরকমভাবে করাইতো। ডায়াবেটিস ধরা পড়লো। তারপর ওই তো 4 কি 5 মাস হবে হ্যাঁ। অপারেশন পরে আবার ওই, মানে মূলত ছিল পেটের ব্যথা। আচ্ছা। অপারেশন যেটা হলো, তারপরে 4 কি 5 মাস পরে আবার ওই পুনরায় পেটের ব্যথা উঠলো। আচ্ছা। 4-5 মাস পরে আবার যখন পেটের ব্যথা উঠলো, আলট্রাসাউন্ড করে দেখে যে গোল ব্লাডারের ভিতরে কৃমি ঢুকছে ওহো। আবারও। আচ্ছা। এখন 4-5 মাস পর তো আর অপারেশন হয় না, একটা অপারেশন হয়েছে, ওটাই তো মানে সেরকম একটা ধরনের। তারপরে ওই তো হতে যখন গোল ব্লাডারের কৃমি ঢুকলো, অপারেশনের কোনো নাই, যে অপারেশন করে এমন জায়গায় কৃমি আছে, ওটা বার করলে ওষুধ দিয়ে মারলেও সমস্যা বের হবে না, পচে যাবে, আর অপারেশন তো করাই যাবে না। তখন আমি আমার মায়ের সাথে, তো আমার মায়ের সাথে যখন না পাইপ টাইপ দিল নাকের মধ্যে, দেওয়ার পরে ওই সারা রাত ধরে ওই ময়লা বের করতে হবে, মানে বলছে যে ময়লা ঢুকছে, এরকম করে মানে রাতের পর রাত ঘুম নেই, চিন্তা, টেনশন, ভয় সব মিলিয়ে কাজ করতো আর কি। সারা রাত ঘুমাইতাম না। বাবা থাকতো সাথে, বাবা মসজিদে থাকতো, মাঝে মধ্যে এসে একটু দেখাশোনা করতো। হাসপাতালের গেটে গেটে তো ঢুকতে দিত না। তারপর ওই মাঝরাতে মা আমাকে ডাক দিল যে বাথরুমে যাবে। বাথরুমে গেল যখন, যাওয়ার পর অনেকক্ষণ, মানে আধা ঘন্টা হবে, হ্যাঁ। তারপর বের হয়ে আসলো। তা আমি বললাম যে এতক্ষণ সময় লাগলো, বলতেছে মা কৃমি বাইর হয়েছে। তো তখন ওই যখন হয়ে গেল, ওইটা বের হওয়ার পর পেটের ব্যথা নাই আর। পরে ডাক্তার পরের দিনে অপারেশন, সব ওষুধপাতি কিনছে যে আল্লাহ ভরসা, রুগীকে তো করতে হবে, অপারেশন করি, মানে ব্লাড সব রেডি করে। তারপরে পরের দিন যখন ডাক্তার আসলো যে কি খবর রুগীর, তা আমি বললাম যে এই সমস্যা, তো পরে পেটের ব্যথা এখন নাই, কৃমিটা বাইর হওয়ার পর থেকে। তা ওনারা তো শুনে আলহামদুলিল্লাহ বলতেছে আগে আলট্রাসাউন্ড করতে নিয়ে যাই।
যে আর দেখে যে আসলে ওই কৃমিটাই বাইর হয়েছে, তো মহা খুশি। কিন্তু বাড়িতে নিয়ে আসলাম, আসার পরেই চলতেছে। তারপর ওই আমার শুরু হয়ে গেল মাথা ব্যথা। হ্যাঁ, মাথা ব্যথা শুরু, কিন্তু আমি বলি না আর কি, মা তো এমনি অসুস্থ, বলি না ওইভাবে থাকি। তারপরে হইতে হইতে যখন একটু মানে বড় হতে শুরু করলাম, মাথার ব্যথাও দ্রুত বাড়া শুরু করলো। একদিন হঠাৎ মানে আমার কোনো চেঞ্জ নাই মাথা ব্যথা। হ্যাঁ, তারপর ওই নিয়ে গেছে ডাক্তারের কাছে, ডাক্তার ওষুধ দিচ্ছে, ইঞ্জেকশন করছে। তো ডাক্তারের কাছে এইভাবে মাথা ব্যথা উঠতেই থাকে, ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার বললো যে এটা বিয়ের পর বিয়ে দিলে হয়তো ঠিক হয়ে যাবে, আর ওটা টেনশন করা যাবে না, চিন্তা ভাবনা করা যাবে না এগুলোর কারণে। আর মা ছিল যে অসুস্থ, বললাম মাকে নিয়ে, মায়ের ইচ্ছা ছিল, বাবার ইচ্ছা ছিল যে মা মরে গেলে, তখন আমরা 2 বোন আর কি অবিবাহিত ছিলাম, 2 বোনের বিয়ে হয়ে গেছে। তা বললো যে মা মরে গেলে মা মরা মেয়েকে কেউ সহজে বিয়ে করতে চায় না, মেয়ের বিয়ে দিয়ে দিই তাড়াতাড়ি। মানে আপনার বিয়ে? হ্যাঁ, এর মধ্যে বড় বোনের বিয়ে হয়ে গেল, আর তারপর আমার। কিন্তু আমার বিয়ের আলাপ চলছিল, অনেককে নিষেধ করছিল যে বিয়ে এখন দেওয়ার দরকার নেই, মেয়ের বয়স হয় নাই, তাছাড়া কিছুদিন আগেই বড় বোনের বিয়ে হয়ে গেছে, বিয়ে দেওয়ার দরকার নেই। এই অবস্থায় মায়ের কথা রাখার জন্য তারপর একটা প্রস্তাব আসলো, ছেলে সেনাবাহিনীর চাকরি করে। তো ওরা হচ্ছে 2 ভাই, বোন নাই, বাড়ির কাছেই। আর প্রস্তাবের মাধ্যমে আর কি এক পর্যায়ে বিয়ে ঠিকও হয়ে গেল। বিয়ের ঠিক হওয়ার প্রথমের দিকে ওনারা যৌতুক চাইছিল। যখন যৌতুকের, আমার বাবা কিন্তু মাওলানা মানুষ একজন, তো আমার বাবা রাজি ছিল না, যৌতুক দিবে না। আগের 3টা মেয়ের বিয়ে দিছে, যৌতুক দেয়নি, এই মেয়েকেও দিব না যৌতুক। তারপর ওই ছেলে বাবা মানে অনেক লোকজন ধরাধরির পর ওনারা ছেলের বিয়ে যে দিবে, ও যে সেনাবাহিনীর চাকরি করে, ওখান থেকে কিন্তু ওনারও পারমিশন হয়নি বিয়ের। আচ্ছা, বিয়ের পারমিশন হয়নি। ওর বড় ভাই আছে, বড় ভাইয়ের চাকরির জন্য টাকা লাগবে, সেই জন্য ওনারা ছেলের বিয়ে দিবে। তারপর আমার বাবা অনেক দিন একটু প্রস্তাব থাকলো, এইভাবেই কথা চলে, কিন্তু আমার বাবা যৌতুক দিবে না। শেষে আমার বাবা রাজি হলো যে যেহেতু ছেলের চাকরির জন্য টাকা বিয়ে দিবে, তো তাহলে ঠিক আছে, আমি আমার জামাইয়ের ভাই হিসেবে আমি কিছু হেল্প করব, কিন্তু যৌতুক হিসেবে না। আচ্ছা। তো টাকা দিল, কত টাকা লাগবে, 2 লাখ ওনার চাকরির জন্য। আমার বাবা দিল 1 লাখ টাকা, যে আমি যৌতুক হিসেবে না, এটা আমি হেল্প করলাম। আচ্ছা। তো বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পর বিয়ে কিন্তু আমাদের কাবিন হয়নি। আচ্ছা, কাবিন হয়নি, ওই যে ওরও বয়স হয়নি, আমারও বয়স হয়নি, এমনি কাজী আমাদের পরিচিত, এমনি একটা ইয়ার মধ্যে সাইন করে বিয়েটা হয়ে গেল। মানে আপনি প্রাপ্তবয়স্ক ছিলেন না, আর ওরও অনুমতি ছিল না? না। তো যখন এইভাবে হয়ে গেল, কথা ছিল যে এমনিতেই রেজিস্ট্রি মানে মোহর করে, ছেলে তো বাইরে থাকে, মেয়ে এখানে থেকে লেখাপড়া করবে, সমস্যা নেই, আমরা নিয়ে যাব না। আচ্ছা। তো হঠাৎ যেদিন ওই ছুটিতে আসছে, আসার কথা ছিল 4-5 জন, তো হঠাৎ করে ওনারা ফোন দিয়ে বলে যে না, আমরা একবারে মেয়ে নিয়েই আসবো, সেইভাবে আয়োজন করেন। তো সেইভাবে হঠাৎ করে একদিনের মধ্যে এইভাবে আয়োজন নিয়ে গেল, বিয়ে হলো। হওয়ার পরে 2.5 মাস পর ছুটিতে আসলো, আসার পর আবার চলে গেল। এর মধ্যে আমি বেবি কনসেপ্ট করি। আচ্ছা। করার পর তারপরে হচ্ছে যে মূলত এখানে ওই যে ভাইটার কথা বলছিলাম, ভাইটা ওই যে রাগারাগি করতো মায়ের সাথে, হঠাৎ একদিন চলে যাচ্ছে বাইরে চলে যাবে, বাড়িতে থাকবে না, এই কথা কাটাকাটি হয়েছে। তো আমি মানে সেরকম একটা গ্রামের ঝগড়া লাগলে আর কি, যেরকম আমি গেছিলাম, আমাকে পা দিয়ে একটা লাথি দিছে আমার পেটে। আপনার আপন ভাই? আমার আপন ভাই, ছোট ভাইটার কথা বললাম, যে আমার যখন পা দিয়ে লাথি দিছে, তখন আমি সামনে ছিল একটা গাছ, ওই গাছে যে ধাক্কা খাইছে আর কি, ধাক্কা খাওয়ার পরে এই পাটাতে এইখানে লাগছিল, লাগছিল, লাগার পরে মানে এমনি ব্লিডিংও হচ্ছিল আমার, ওই যে পেটে লাথিটা মারছে। হ্যাঁ, তখন এই পায়ে তো এই রক্ত জমাট হয়ে গেল, রক্তটা বের হয়নি। আর আমি কিন্তু কাউকে বলিনি এগুলো হয়েছে, যে ওকে নিয়েই তো সমস্যা চলতেছে, অশান্তি। তারপরে এটা নিয়ে অনেকদিন পর যখন পায়ের ব্যথা শুরু হয়ে গেছে, ডাক্তারের কাছে গেছিলাম, তা ডাক্তার বলছিল যে কোনো আঘাত পাইছো নাকি। তা আমি বলছি যে এই সমস্যা, তাহলে ভুল হয়ে গেছে, এটা তখনই ব্লাডটা বের করার লাগতো। আর ওই তখন থেকেই আমার এই পাটার মানে প্রচন্ড ব্যথা একবারে কি বলবো, যে একবার কোমর থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত ব্যথা, ওই তখন থেকেই। আর ওই ডাক্তার বলছিল যে ভবিষ্যতে বাচ্চা হওয়ার সম্ভাবনা কম আঘাতটার পাওয়ার কারণে। তারপরে যখন এইভাবে 2.5 মাস পরে বেবি কনসেপ্ট করলাম, করার পরে যখন শুনলাম
তো বাবা মা তো শুনে খুশি যে যাই হোক ডাক্তার যেটা বলছিল যে ভয়টা কেটে গেছে। আর আমার শ্বশুর শাশুড়ি বলছিল যে মেয়ে লেখাপড়া করবে, আমার বৌমাকে লেখাপড়া করাবো, মেয়ে নাই আমাদের, হ্যাঁ লেখাপড়া করাবো। তো ওনারা বাচ্চাটা রাখবে না, আচ্ছা আমার শাশুড়ি। তো অনেক ওষুধ পাতি, আর আমারও সেরকম অবস্থা খারাপ, পেটে বাচ্চা শরীরে আসলে সাপোর্ট করার মতো হ্যাঁ অবস্থা ছিল না, হ্যাঁ। মানে বমি এমন হয়েছিল যে খাওয়া তো দূরে থাক, মানে কোনো কিছু গন্ধও নিতে পারতাম না আর কি, আচ্ছা হ্যাঁ স্যালাইনের উপর থাকতে হতো। সেই সময় আমিও চাচ্ছিলাম না যে হোক, আমি বলছিলাম যে আচ্ছা ঠিক আছে না হোক এটা। তারপরে অনেক ওষুধপাতি খাওয়ার পর তারপরও কোনো কিছু হলো না যখন, তা আমার শ্বশুর বলতেছে ঠিক আছে এত কিছু করার পরও যখন হলো না, থাক কি হয় হোক, বাচ্চাটা থাক। এই তো বাবু হলো, আমার বাচ্চাটা হলো যখন ছেলে হয়েছে, আচ্ছা সিজার করে হয়েছে। আচ্ছা হওয়ার পরে ছেলেটার আমার বয়স যখন 1 কি 1.5 বছর, তখন ওই হঠাৎ করে একদিন ফোন আসলো আমার শ্বশুরের কাছে। আপনি তখন শ্বশুর বাড়িতে? হ্যাঁ আচ্ছা আমার শ্বশুরের কাছে ফোন আসলো যে আপনার ছেলে জেলখানায় আসছে, আমার হাজবেন্ড। আচ্ছা কারণ ছিল কোনো? আপনি জানতেন তখন কোনো কারণ? না না জানেন না? না আচ্ছা কারণ যখন ছিল, যখন বললো যে এরকম, তা আমার শ্বশুর বাইরে, বাড়িতে এসে আমাকে বলতেছে যে বৌমা তোমার ভাইকে ফোন দাও, আচ্ছা ঢাকায় যেতে হবে। হুম কেন তা আমাকে বলতেছে না, বলতেছে আগে খবর দাও। পরে শুনলাম যে এই ঘটনা, কিন্তু না আসা পর্যন্ত জানতে পারতেছি না আসলে কারণটা কি। তো আমার শ্বশুর বলল যে আগে যাই, যাওয়ার পরে দেখি। ওনার ছেলে কয়জন? 2টা। আপনার জামাই কি বড় ছিল? না ছোট ছিল। আর বড়জন কি করতো? ও তো কিছু করতো না, ওর চাকরির জন্য, পরে তো চাকরিও হইল না। আচ্ছা আচ্ছা ওকে। তারপরে ঢাকায় আসলো, আসার পরে বলল যে হ্যাঁ ঘটনা সত্যি, হ্যাঁ জেলে আছে, কিন্তু কেন আছে এখনো জানতে পারিনি। আচ্ছা ওখানে যখন গেল, আসলে একটা গ্রামে তো জানেন যে একটা কোনো কিছু যদি হয় তো অনেক কিছু, সত্যিটা আমি আজও জানি না যে আসলে কি কারণে ওনার এইরকম সমস্যাটা হয়েছে। তারপরে কেউ নাকি বলছে যে রাইফেল হারাইছে, আচ্ছা, আর কেউ বলে যে কোন এক মেজরের বোনের সাথে রিলেশন ছিল। ওকে, 2টা কারণ আমি জানতে পারছি, কিন্তু আসলে যে কোনটা সত্যি আমি আজও জানি না। ওকে আদৌ আর্মিতেই ছিল? হ্যাঁ। ওকে আর্মি ড্রেস পরা অবস্থায় আপনি দেখছেন কখনো? হ্যাঁ। ওকে। তারপরে যখন এইভাবে চলে আসলো, আর আমার শ্বশুর বাড়ি চলে আসলো বলে ওখানে যাওয়ার পরে কি হলো? মানে ওনাকে জেল দিয়ে দিছে ওখানে, মানে ওরা ওখানে যেটা রায় দিয়ে দিছে, কোর্ট মার্শাল ল যেটাকে বলে। হ্যাঁ 9 মাস 1 বছরের জেল দিয়ে দিছে। প্লাস চাকরি নাই। হ্যাঁ চাকরি নাই, চাকরি থেকে বরখাস্ত করছে, করার পরে 1 বছরের জেল দিছে। ওকে। দেওয়ার পরে আমার শ্বশুর, আমার ভাই আসলো, আর আমার শ্বশুর বাড়ির কিন্তু আর্থিক অবস্থা মোটেও নাই। আচ্ছা। ওনার চাকরির উপর দিয়ে চলতো আর কি, আর বাড়ির যে ভিটাটা সেটা শুধু ঘরের জায়গা, এটাই। তারপরে আমার বাবা চালাইতো আর কি। এই যে কয়েক মাস ছিল জেলে, আমার বাবা একবারে আমার শ্বশুরের হাত খরচ থেকে শুরু করে সংসারে যা কিছু লাগে আমার বাবা দিত, যে জামাই না আসা পর্যন্ত এভাবেই চলুক। তারপর এই তো এর মধ্যে আমার এক দুলাভাই কিন্তু ধানের ব্যবসা করতো। তারপর আমার কিছু টাকা দিয়ে ওই বড় ভাইরে বলতেছে যে তাহলে এইভাবে তো চলে না, বসে থাকলে তো চলবে না, ওর আশায় তো আমার সাথে এই ব্যবসাটা করো। ওনার সাথে ব্যবসা শুরু করলো, আর আসলো। আসার পর ততদিনে একটু আমার ওই বড় ভাই নিজে একটু করার মতো আর কি হয়ে গেছে, ব্যবসা করতেছে। আসলো, আসার পরে 9 মাসে বের হয়ে আসছে। ওখানে নাকি 9 মাসে 1 বছর হয়। আচ্ছা, জেলে। হ্যাঁ, তো আসলো, আসার পরে এই শুরু হয়ে গেল অশান্তি। টাকা একটা কথা বলতে ভুলে গেলাম, আমার শ্বশুর আর শাশুড়ি, শ্বশুরটা ছিল ভালো, আমার শাশুড়ি কিন্তু সেরকমই ছিল। কথায় কথায় কিন্তু আমাকে মানে টর্চার করতো খুব, শাশুড়ি। আর গায়েও হাত তুলতো। তো একদিন কি হয়েছে, আমার মা গেছে ওই, তখন আমার ওই ছেলেটা ভ্যানে উঠাই দিতে আসছে। আমার ছেলেটা তখন ওই আমার মায়ের সাথে আসবে, আচ্ছা, ছোট্ট তখন কান্নাকাটি করতেছিল, পাশেই তো বাড়ি। তো মা বলতেছে ঠিক আছে আমি নিয়ে যাই, বিকেলবেলা দিয়ে পাঠাবো কারো দেয়। আচ্ছা, তো নিয়ে আসলো। তখন তো দুধ খাইতো, তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, সন্ধ্যার সময় দিয়ে যাওয়ার কথা। তা আমি রাস্তার দিকে আর কি দেখতেছি, বাড়ি থেকে বের হয়ে যায় কেউ নিয়ে আসতেছে নাকি। তো ওই যে বের হয়েছি,
এটার জন্য খুব আমার সাথে শুরু করে দিছে যে বাচ্চাকে পাঠাই দিয়ে এখন ঢং শুরু করে দিছো, অমুক তমুক, বাচ্চাটা কি কান্নাকাটি করতেছে এখনো দিয়ে পাঠাচ্ছে না। তা আমি করছি যে কান্না করলে আবার রাখতে পারে, তো দিয়ে দিত। এই কথা বলাতে উনি আমাকে এসে সেইভাবে মারা শুরু করে দিয়ে দিল। তখন আমি এর আগে তো অনেক গায়ে হাত তুলছে, তো আমি বলতেছি যে এগুলো কি শুরু, আমি তো এমনি এক অশান্তির মধ্যে আছি, এগুলো কি শুরু করতে। তখন আমি কি করছি, ফোন নিয়ে আমার ভাইকে জানাই, মানে বলতেছি যে আমি এখানে আর এইভাবে থাকতে পারবো না, এখানে কিসের জন্য আমি থাকবো, এই যে এই সমস্যা করতেছে। তখন যখন আমার ভাইকে এই কথাটা জানাইলাম, তখন উনি কি করলো, লোকজনকে বলতেছে যে আমাকে উল্টো আমার উপরে চাপ দিল যে আমি নাকি ওনাকে মারছি। আচ্ছা, এটা আপনার শাশুড়ি বললেন? হ্যাঁ। আচ্ছা। তখন আমি তো অবাক যে এটা আবার কোন কাহিনী হয়ে গেল, যে উনি আমাকে গায়ে হাত তুললো। আমি যতই হোক আমার একটা শিক্ষা আছে, বাবা মার একটা সাপোর্ট আছে, যে বড়দের শ্রদ্ধা সম্মান। এতদিন আমি কিছু বললাম না, আমি বুঝতে পারলাম যে এতদিন তো বলি নাই, এখন আজকে বললাম, আজকে বলাটা আমার মনে হয় ভুল হয়ে গেল, উল্টো আমার উপর দিল। জি। তখন হয়তো পরের দিন আসলো, আসার পরে আমার ভাই, আমার মা, বাবা, যে আমাদের তো মেয়ে, আমাদের মেয়ে তো এই কাজটা করতে পারে না, আমরাও তো জানি যে মেয়ে কোন ধরনের। তো ওনারটাই সত্যি, উনি যেটা বলতেছে ওনারটাই সত্যি। তারপরে তো আর কি কান্নাকাটি, ভাই তো আমাকে আবার মেরে রাখে আসলো, এগুলা কথা শুনতেছি। তো কান্নাকাটি করে থাকলাম। থাকার পরে যখন উনি আসলো, আসার পরে দুই একদিন ঝগড়াঝাটি লেগেই থাকে। ভাত রান্না করে আলাদা রেখে দেয়, খাইতে দেয় না। তো তখন একদিন আমার বাবা আসে দেখে যে আমার অবস্থা খুব খারাপ। আর আমার ওই যে মাথার ব্যথাটা, ডাক্তার বলছিল যে ক্ষুধা লাগার সাথে সাথে দ্রুত ব্যথাটা বাড়বে, ক্ষুধা লাগা যাবে না। আর টেনশন, মানসিক টেনশন এগুলো করা যাবে না, রেগুলার তো কিছুই ছাড়ে না। তারপরে বাবা এসে দেখতেছে যে আমার অবস্থা খুব খারাপ। তখন বাবা কি করছে, আর এক মুহূর্ত না থেকে বাড়িতে গেছে, যায় মানে ভাতটা যা লাগে খাওয়ার আর কি, মানে নিয়ে আসছে। নিয়ে আসার পরে তারপর আমার হাজবেন্ড মনে হয় বলল যে ওরা তো খাইতে দিচ্ছে না, এইরকম। তা আমি এখন কি করব, এখন তো অত সহজ একটা কিছু করতেও পারতেছি না। আর আমাদের ওইদিকে তো মনে করেন যে গরিব একটা এলাকার মতো, সেরকম হঠাৎ করে চাকরি বাকরি সেরকম কোনো নাই। তখন আমার বাবা কি করছে, আবার পরের দিন চাল ডাল যা লাগে দিয়ে আসছে, যে আচ্ছা ঠিক আছে এগুলা রান্না করে খাও। এটা যখন দিয়ে আসলো, আমার শাশুড়ি আবার প্রচার করলো কি যে ওর বাবা এসে ওদের আলাদা করে দিয়ে গেছে। আচ্ছা, আমরা একটা জিনিস বুঝতে পারছিলাম যে আপনাদের সংসার অভাব চলে আসলো, শ্বশুর শাশুড়ির মধ্যে ভালো সম্পর্ক নাই আপনাদের সাথে, কিন্তু রেজাল্ট কি দাঁড়ালো ওইদিকে যদি একটু জান। তারপরে মনে করেন যে এইভাবে যখন বললো ভালো কথা, তারপরে এভাবে চলতে থাকলো, মনে হয় যে 2 মাসও ছিল না আসার পরে। তারপর আমাকে বলতেছে যে আমি ঢাকা যাই দেখি তো কোনো চাকরি বাকরি নাই, তো ঢাকায় যাই। ঢাকায় যাওয়ার পরে দেখি কোনো চাকরি পাই কিনা। তো ঠিক আছে যাবো, যে আমার তো টাকা লাগবে, টাকা নাই। বলার পর তো আমি কিছু আমি কি করব, তো বলতেছে যে তুমি বাবার কাছ থেকে কিছু টাকা নিয়ে দাও। আচ্ছা। তো আমার বাবাকে ফোন করলাম, তা বলতেছে মা টাকা তো সবসময় হাতে থাকে না, তো ঠিক আছে তুমি দেখো এখানে কারো কাছ থেকে পাও কিনা, তুমি নিয়ে দাও, পরে বেতন উঠাই আমি দিয়ে দেব। তারপরে একজনের কাছ থেকে আমি 3,500 টাকা চাইলাম, 5,000 দিল, 3,500, আমার কাছে এখন টাকা নেই। তো আমি দিলাম। তা বলতেছে ঠিক আছে যে এটাই হবে, নিয়ে যাই, নাই যেহেতু আপাতত নিয়ে যাই। তারপর তো ঢাকায় চলে আসলো। আসার পর আমাকে বলতেছে যে তুমি নিয়ে দাও, আমি যায় বিকাশ করে দিয়ে দিব টাকা। আচ্ছা। তারপর আসলো, আসার পর কিন্তু যে আসার পর বারবার করে বললাম যে যাওয়ার ওখানে পৌঁছার পরে আমাকে ফোন দিও, জানাই দিও। তো আর আমার কাছে আর কোনো, যে আসলো আর কোনো ফোন দিল না। তারপর কিছুদিন পরেই হচ্ছে শবে বরাত। আমরা শবে বরাত করি না, আর আমার বড় বোন একটা শবে বরাত করে, তো ও বলতেছে যাওয়ার জন্য আর কি মায়ের সাথে। আচ্ছা। ওখানে গেলাম, ওখানে যাওয়ার পরে কিছুদিন থেকে 2-3 দিন থেকে আবার চলে আসলাম। আসার পরে আমার ভাই এর মধ্যে একটা বিয়ে করছে। আচ্ছা। বিয়ে করছে,
তারপরে হচ্ছে যে ওই বউয়ের সাথে কি জানি কি হয়েছে, ও বউ রাখবে না, আচ্ছা, বউ ডিভোর্স দিবে। আপনার ভাইকে? আমার ভাই আমার ভাবিকে ডিভোর্স দিবে। হ্যাঁ। তখন ওদের মানে ভাবি চলেও গেছে, ওর মা যে নিয়েও আসছে। এর মধ্যে আমার ভাই আমাকে ফোন দিল যে এখানে আসো, এখানে আর কতদিন ওইভাবে থাকবা, ও তো ফোন টোন দিচ্ছে না, শুনলো যে ফোন না দেয়, ফোনও দিচ্ছে না, তা ঠিক আছে এখানে। সারা আমার মা কিন্তু ওই যে অসুস্থ, মানে ডায়াবেটিস, আবার এদিকে হার্টের সমস্যা ছেলের এই অবস্থার জন্য। তারপর এখানে আসলাম, আসার পরে কিছুদিন পরেই আমার ওই ভাবি ভাইয়ার নামে মামলা করলো। ওকে, সব দিক থেকে খারাপ সংবাদ। হ্যাঁ, কিছুদিন পরেই আর কি। আসার পরে আমার যে একটা মন মানসিকতা, আমি যে ধীর স্থির ভাবে থাকবো বা একটা টেনশন মুক্ত, সেটা কিন্তু থাকতে পারতেছি না। যখন এই অবস্থা শুরু হয়ে গেল, আসলাম যখন, তখন মামলা দিল। মামলা দেওয়ার পরে তার 2-1 দিন পর আবার আরেকটা মামলা দিছে, মোহরানার মামলা। আচ্ছা, আগে একটা দিছে নারী নির্যাতনের মামলা, সেটাতে আমার বাবা আমার মাকেও আসামি করলো। আপনার বাবা মা দুজনকে আসামি করলো হচ্ছে আপনার ভাইয়ের বউ? হ্যাঁ, ভাইয়ের বউ পক্ষ। হ্যাঁ, আসামি যখন করলো, আমরা কিন্তু কেস যে এগুলো আমরা জীবনে জানি না, মামলা টামলা এগুলো জীবনে জানি। আর আমার মা যে ভীতু, এই যখন শুনছে যে আমার বাবা আমার মায়ের নামে মামলা, তখন আমার মা কিন্তু আরো ভয় পেয়ে গেছে। হ্যাঁ, ভয় পেয়ে গেছে। আর গ্রামে তো জানেন যে পুলিশ এরকম কোনো কিছু একটা থাকলে কি অবস্থা হয়, জটিল হয়ে যায়। তারপরে সেই মুহূর্তে আমাদের বাসায় ছিল না কারেন্ট, কোনো কিছু নাই, আর আমার বাচ্চাটা ঠিকমতো যত্ন নিতে পারতাম না। আমি এদিক মানসিকভাবে শারীরিকভাবে 2 দিক থেকেই আর কি অসুস্থ। তা যখন এইভাবে চলতে থাকলো, আসামি করলো, ভাই কিন্তু তখন পলাতক। আচ্ছা, ভাই পলাতক। এই আবার সংসার কিন্তু আপনার হাজবেন্ডের খোঁজ নাই তখন। যখন আমার সংসার আবার আমাকে এগুলো মেনটেন করতে হচ্ছে, এখন মনের মধ্যে কি থাকে সংসার কিন্তু মেনটেন করতেছে, সব কিছু। একটা পুরুষ মানুষ সংসারে যা কিছু করে সব কিছু করতে হচ্ছে, প্লাস আমার বাবা মাকে এদিকে সামলাতে হচ্ছে, বাড়িতে থাকা যাচ্ছে না। এদিকে শোনা যাচ্ছে যে ফোন করতেছে ভাই বাড়ি থেকে সরতে বলো, পুলিশ আসতেছে। এই বাবা মাকে সরানো, কোথায় রাখবো, কি করব, সন্ধ্যা হয়ে যাচ্ছে। ওই যে বাঁশ ঝড়ের মধ্যে ওইখানে যে থাকতো রাতে করে, ওইখানে যায় ওই ভাতটা রান্না করে নিয়ে খাওয়াইতে হতো। আচ্ছা, আর আমি কিন্তু খাইতাম না, এগুলো টেনশন। এদিকে ছেলেটার ঠিক মতো যত্ন নিতে পারতাম না। তারপর এদিকে হাজবেন্ডের কোনো খবর নেই। এইভাবে যখন, তো আমি প্রায় পাগলের মতো, তখন এইভাবে যখন চলতে থাকলো, তারপর ভাই কি করলো, কিছুদিন পর আসলো, আপনার হাজিরা দিতে হবে, আসামির হাজিরা দিতে হবে। এই হাজিরাতে শোনা যাচ্ছে যে কোনো ক্রমেই ওনার জামিন পাওয়া সম্ভব না। আচ্ছা, তারপরে এই তো মা কান্নাকাটি করতে করতে শুনে, এদিকে এই অবস্থা দেখে এই তো যখন গেল, ঠিকই ওনাকে আটক করলো, অ্যারেস্ট করলো। হ্যাঁ, করার পরে 3 মাস থাকলো জেলে 3 মাস থাকলো। আর এইদিকে 3 মাস মনে করেন যে রুগী, মাতে এমনিতেই রুগী, তার উপরে সংসার, এনিথিং মনে করেন যে শুধু আমি ধানটা কাটি নেই, এছাড়া সব কাজই করছেন। এছাড়া আমি সব কাজ, ওই কামলা নিত, কামলার সাথে থাকতে হতো ওদের সাথে, বা ওদের দেখা যাচ্ছে যে সব সময় আমরা যে একবার উচ্চ ফ্যামিলি তাও না, নিম্ন শ্রেণী তাও না, কিন্তু স্বাভাবিক মতো চলতো। বা আবার 2 বিঘার মতো আবাদ করার মতো জমি আছে আর কি। এগুলো মাঝে মধ্যে নিজে নিজে সব কিছু করতে হতো। 3 মাস যখন এইভাবে চললো, তো বের হয়ে আসলো। আসার পর এর মধ্যে আমি চিন্তা ভাবনা করলাম কি, যে আমাকে কিছু একটা করতে হবে মনে হয়। আচ্ছা, আমার ছেলে আছে, আমাদের ছেলে বড় হচ্ছে, তো একদিন কিসের জন্য জানি দোকান আসছে, কি নিয়ে দিতে পারেনি, ছেলেটা খুব কান্নাকাটি করতেছে। তো এক ভাবি আমাকে বলতেছে এখনো তো কিছুই হয়নি, আর কয়েকদিন পর এটা যাবে সেটা যাবে, তখন বুঝবা। তো এই কথাটা কেন জানি আমার মাথায় আসলো। তো আমি বলতেছি যে আমাকে কিছু হয়তো একটা করতে হবে ছেলের জন্য। তো আমার ভাইকে আমি বললাম যে আমি কিন্তু কিছু একটা করব। তা বলতেছে কি করবা? আমার এক চাচাতো বোন আবার ঢাকায় গার্মেন্টস করে, তো এর মধ্যে ওনার সাথে আমার কথা, তো বলতেছে যে তুমি যদি যাও তাহলে আমাকে জানাইও, আমরা একসাথেই থাকবো। তা আমি বললাম যে আমি ওর সাথে যাই,
যায় কিছু একটা তো করতে হবে, এখন এদিকেও ফোন করতেছে না। তারপর বলতেছে যে না, এখন এইভাবে রেখে যাওয়াটা কি সম্ভব, বাড়িতে এইরকম সমস্যা, দেখাশোনা, মাকে দেখাশোনা করার লাগবে। হ্যাঁ। আর ওই যে মায়ের মনে করেন যে সকাল বিকাল ইনসুলিন দেওয়ার লাগে, ওষুধ নিয়মিত, নাস্তা নিয়মিত, মানে একটা লোক ওনার পিছনেই লাগতো। তো চিন্তা করলাম যে কথাটা তো ঠিক, কিন্তু আমারও তো কিছু করার লাগে। তো ভাই যখন এইভাবে বললো, আসি, এভাবে চলতে থাকলো। চলতে থাকার পর ঢাকায় আবার আসলো আমার ভাই, কিসের জন্য জানি আসছিল। তখন আমার ভাই, তখন আমার কাছে ফোন যে আসছে আমার হাজবেন্ড জানে না, আমার ভাই পরে আমাকে ফোন দিছে। তো আমার ভাইয়ের নাম্বার ছিল আমার হাজবেন্ডের কাছে, আমার ভাইকে ফোন দিছে 1.5 বছর পর। হ্যাঁ। ফোন দিয়ে বলছে যে ভাইয়া বললো। তো আমি বললাম যে আমাকে নাম্বারটা দাও। নাম্বার নিয়ে কি করবার, যে নাম্বার 20-22 টাকা মিনিট কাটে, আমি ফোন দিছিলাম 20-22 টাকা মিনিট কাটে, তো টাকা কই পায় ফোন দিবা। তো দেও নাম্বারটা, আমি নিলাম। নেওয়ার পর ফোন দিলাম, মিসড কল দিলাম, কল দিল। দেওয়ার পর আমি কথা বললাম যে কি সমস্যা, এতদিন ফোন নাই, ফোন দাও না। আমি ভারতে আসছি, কিন্তু আমার আরও যাইতে দেরি হবে। আচ্ছা। এটা দেরি হবে, একটা তো কথা আছে, আমি সমস্যার মধ্যে আছি, সমস্যার মধ্যে আছি। ভালো কোথায় আছি এটা বললো না? কি জানি জায়গাটার নাম বলছিল, মনে নেই। তার কিছুদিন পরেই মনে হয় হচ্ছে ঈদ। হ্যাঁ। ঈদ তো ঈদের দিন বিকেলবেলা ফোন দিল। ফোন দিয়ে 2 মিনিট কথা বলছে আমার সাথে, আমি ব্যস্ত আছি, পরে কথা বলবো। আচ্ছা। তার কিছুদিন পর আমি আবারও ফোন দিলাম, রাত 2টার সময় কথা বলবো। ওকে। তো আমি ফের আবার ওই রাত 2টা পর্যন্তই থাকলাম জেগে। 2টা পর্যন্ত, যখন 2টা পার হয়ে গেল ফোন দিল না, তখন আমি ফোন দিলাম। হ্যাঁ। তা বলতেছে এখনো ঘুমাও নাই, আমি ব্যস্ত আছি, পরে কথা বলবো। আবার ওই কথা। আচ্ছা। তারপরে নাই যখন ফোন, তখন আমি কি করলাম, ফোন দেয় না, অপেক্ষা থাকি, ফোন দেয় না। তখন এর মধ্যে আমি কি করলাম, অনেক কষ্ট করে যে ওই টাকা ম্যানেজ করা শুরু করলাম, যে ফোন দিতে হবে। আচ্ছা। মায়ের কাছ থেকে নিলাম কিছু টাকা, নিয়ে আমি মোবাইলে রিসার্চ করে ফোন দিলাম। আমি টাকা করে, তারপরও কথা বললো না। ওই বলতেছে যে আমি ব্যস্ত আছি। হ্যাঁ। ব্যস্ত আছি এই কথা বলার পর আর ফোন নাই। পরে ফোন দিই, ফোন বন্ধ। জি। যে নাম্বারে ফোন দিছিল ওই নাম্বারে ফোন বন্ধ। তারপর মানে মাঝে মাঝে চালু করতো। আমার এক বোন ফোন দিছে, বলছে যে কি তুমি কি বিয়ে টিয়ে করছো নাকি বাবা? ওকে বলছে? হ্যাঁ। এই কথা বলাতে মহারাগ, মানে আমাকে ফোন দিয়ে বলতেছে আপা এইভাবে বলে, আমি কি বিয়ে করার জন্য আসছি? আচ্ছা। তা আমি বলছি বলতে পারে বোন, বলতে পারে, তুমি তো কোনো খোঁজ খবর নিচ্ছ না, কোনো বলতেছ না, কোনো ইয়া নেই, বোন বলতে পারে, এটা কি সেটা নির্লিম চলবে? তো যখন এইভাবে বললো, আর কিছুদিন পর ফোনই বন্ধ। ওকে। ফোন যখন বন্ধ, এই ছেলেটার বয়সও বাড়তে শুরু করলো। এর মধ্যে ছেলেটারে স্কুলে দিলাম। এর মাঝে আবার ভাইয়ের ইয়া শুরু হয়ে গেল। একটা মেয়ে বিয়ের পর যখন বাবার বাড়িতে থাকে, তখন তার ইয়াটা কি কোন পর্যায়ে মানে ভাইয়েরও এক ধরনের অত্যাচার শুরু হয়ে গেল। অত্যাচার আমার উপর শুরু হয়ে গেল। আর হচ্ছে এর মধ্যে আবার ভাই বিয়ে করছে, ওটা তো ডিভোর্স হয়ে গেল, মামলা চলতেছে। আরেকটা বিয়ে করে ফেলেছে? হ্যাঁ, আরেকটা। তখন আপনার হাজবেন্ডের কোনো খোঁজ নাই? না, ওই ফোন বন্ধ একবারে। যখন এইভাবে চলতে শুরু করলো, ছেলেটারই স্কুলে দিলাম। ছেলেটা মনে করেন যে ভালো মন্দ বুঝতে শিখতেছে, কিছু নেবে, হয়তো কিছু খাবে, এরকম কোনো চাহিদা আমি পূরণ করতে পারতাম না। আমি যে একটা মানুষ, আমারও তো ইচ্ছা বা শখ চাহিদা আছে, আমার তো পারি না, প্লাস বাচ্চাটারও পারি না। আবার এদিকে মায়ের এই অবস্থা। মা যখন কি করলাম, তখন ওই এদিকে আর কি দেখি যে কিছু করা যায় নাকি। তারপর একটা দর্জি কাজ শিখবো, ওই যে স্কুলে শেখায়, ওখানে গেলাম মাকে না বলে। আমার তো মাথা ব্যথা, তার উপর ওই যে বললাম ভাইয়ের লাথিতে ওই যে পায়ের ব্যথা, ওটা পা মাঝে মাঝে এমন হতো যে উঠতে পারতাম না, পা নিয়ে হাঁটতেই পারতাম না। ডাক্তার বলে দিছে যে একসময় হয়তো প্যারালাইসিসের লক্ষণ, এটা প্যারালাইসিস হয়ে যেতে পারে। তারপরে যখন গেলাম, মা কিন্তু কিছুতেই মানে যেতে দিবে না, যে তোমার তো মাথার সমস্যা আর পায়েরও সমস্যা, তুমি কিভাবে কাজ করবা। মা যাইতে দিবে না। ওখানে টাকা দিয়ে ভর্তি হলাম।
250-300 টাকা দিয়ে ভর্তি হলাম, সে টাকাটাও আর তুলতে পারলাম না। মা যাইতে দেবে না, যে তুমি আগে সুস্থ হও। আর মা কিন্তু মানে প্রচন্ড মানে সেই রকম প্রচুর ভাবে আমার চিকিৎসার জন্য লেগে পড়লো, যে মেয়েটাকে আগে সুস্থ করতে হবে। আমি তো মনে করি অসুস্থ, এর মধ্যে আবার ওই যে চোখ দিয়ে আর কিছু দেখতে পারি, চোখের মাথার ব্যথায় চোখ দিয়ে কোরআন শরীফ পড়তে পারি না, একখানে কোনো কিছু যে দেখবো মানে শুধু পানি পড়ে চোখ দিয়ে। তো এর মধ্যে মা শুরু করলো, মা বুঝলো যে মেয়েটা আসলে আগে সুস্থ করতে হবে, তারপরে মা ওই ডাক্তার যখন যে বলে যে ওই ডাক্তার ভালো, ওখানেই পাঠাইতো চিকিৎসার জন্য। তো চিকিৎসা ওই এক কথাই বলে ডাক্তার যে মানসিক টেনশন করা যাবে না, ঘুম পর্যাপ্ত পরিমাণ, আর হাসি খুশি থাকতে হবে, এইভাবে ডাক্তার বলে শুধু। আর মাথা ব্যথা তো প্রচন্ড চলতেইছে কোনো সময়, মাথা ব্যথা কিন্তু আমার অল টাইম, কোনো সময়ের জন্য আমি বলি যে আমার মাথা ব্যথাটা যদি একদিন পর পর হতো বা আধা ঘন্টার জন্য যদি থেমে থাকতো তাও ভালো লাগতো। সেই ছোটবেলা থেকে এখন পর্যন্ত প্রায় পাগল, ডাক্তার বলছিল যেটা পাগলের লক্ষণ, একসময় পাগল হয়ে যেতে পারে। এইভাবে যখন মা দর্জির কাজটা শিখতে দিল না, বলতেছে আগে চিকিৎসা করো। আর ওই যে কার কাছ থেকে শুনছে সিজারে করলে কোমর ব্যথা হয়, মেশিন চালা যায় না, মা ভয় পাইতো খুব। তারপরে ভাবে চোখ করতে করতে দিল না, ওটাতে করতে দর্জির কাজ করতে দিল না। তারপর আমাদের ওইখানে একটা কোম্পানি আছে, ওইখানে যাব, ওইখানে যাইতে দিবে না। খুব হতাশা টেনশন কাজ করতো মায়ের মধ্যে। কেন? ওই যে ভাইটার কথা বলছিলাম না, ওই ভাই কোনো কিছু একটু হলেই ওই বাড়ি থেকে চলে যায়। আচ্ছা, আমি বিষ খাবো, গলায় দড়ি দেব, বাট কয়েকবার করছে বিষ খাওয়ার করছে, কয়েকবার খাইছে। তারপরে একবার চোখের সামনে জড়াজড়ি করতেছে, চোখে একবার 1 বোতল বিষ চোখে পড়ছে ভাইয়ের, তারপর চোখের সমস্যা হয়ে গেল। মানসিক রোগী হয়ে যাওয়ার কথা, আশেপাশে যারা আছে তারা মানসিক রোগী হয়ে যাবে। একটা অসুস্থ মানুষের সঙ্গে যদি আপনি কন্টিনিউয়াসলি থাকেন, তাহলে হয় আপনাকে প্রচন্ড মনোবল সম্পন্ন হতে হবে, অথবা আপনি মানসিক রোগী হয়ে যাবেন। যখন এইভাবে করতে শুরু করলো, কি বলবো আর, তখন ভাই ওই যায় যে বিয়ে যে করলো না, সেকেন্ড বিয়ে যে করলো, তখন আর ওই বউকে বাড়িতে আনে না। বাড়িতে না আনার কারণ হচ্ছে 2টা। ফার্স্ট হচ্ছে আমার বড় ভাইয়ের সাথে, বড় ভাই আলাদা খায়, বড় ভাইকে দেখতে পারে না, প্লাস আমাকে বাড়ি থেকে বেড না করলে বউ আনবে না, আর বাড়ি আলাদা না করলে এক উঠানে বউ উঠাবে না। মা কি করে, মা 2টার মধ্যে একটাও সাপোর্ট করতে পারে না। মেয়েকে আমি কোথায় ফেলবো, আর বাড়ি আলাদা কিভাবে করে দিব ওরে, ও করুক। এইভাবে যখন চলতে থাকলো থাকতে থাকতে তখন ওই ভাইয়ের আবার বাচ্চা হলো একটা বাবার বাড়িতেই। তো তারপরও বউ নিয়ে আসতেছে না। আর এর মধ্যে তো মা অসুস্থ আছেই, এর মধ্যে একবার বাবা ব্রেন স্ট্রোক করলো, তারপর মা ব্রেন স্ট্রোক করলো, করার পরে আরো সমস্যা। এখন মাকে টেনশন দিতে পারি না, আর মায়ের পিছনে আমি ছায়ার মতো লেগে থাকতাম, যে আমার মনে তো কি আছে, আমি তো হতাশায় মরতেছি, টেনশনে মরতেছি, কিন্তু মাকে সাহস দিতাম সব সময়ের জন্য। বাইরের লোক, সাইটের লোকও বলতো যে ও সংসারে না থাকলে কি সমস্যা, তুমি তো যা করার তো কাজের লোককে দিয়েই করাও, তাহলে ও তো আর করে না। এখন বুঝতেছি, আমি মা হয়েছি, এখন আমি বুঝতেছি যে আমার মা কেন এরকম করতো। সন্তান যেহেতু, এখন কোনোভাবেই আমার মা এটা মেনে নিতে পারতো না। আর বাড়ি থেকে বের হয়ে যদি এক সময়ের কথা বলি, বেশিরভাগ করতো ওটা ইয়ার সময়, ওই যে যেমন মনে করেন যে ধান লাগার লাগবে বা ধান কাটার লাগবে, সিজনের সময় আর কি, এরকম কাজ করতো। বাড়িতে থাকবে না, তারপর যখন ওগুলো ম্যানেজ করা হয়ে যাইতো, বাড়িতে ফসল উঠতো, তখন হট করে যাইতো বাড়িতে, যাওয়ার পর ওগুলো বিক্রি টিক্রি করে ওকে যা টাকা লাগে নিয়ে চলে আসতো আবার। তারপরে যখন এরকম করলো, মা চিকিৎসা করাইতে শুরু করলো, কোনোতেই কোনো কিছু হচ্ছে না। ডাক্তার বললো যে মাথা সিটি স্ক্যান করাতে হবে। মাথা সিটি স্ক্যান করাতে টাকা লাগতে পারে। এটা আসলাম, সিটি স্ক্যান একে মনে হয় 3বার কি 4বার করছি, কোনো কিছু ধরা পড়ে না। বলে যে রিপোর্ট ভালো আছে, ওষুধ খাইলেই সারবে, কিন্তু ওষুধ খাই যায় না। ওই টেনশন, মানসিকভাবে সুস্থ থাকতে হবে, মানসিক টেনশন করা যায় না, এভাবেই বলে। তারপরেই তো ছেলেকে স্কুলে দিলাম, কাপড় চোপড় লাগে, কাপড় কিনে দিতে পারতাম না। আপনার ছেলের বয়স কত এখন? এখন আমার ছেলের বয়স হচ্ছে 14.5 বছর। আপনার হাজবেন্ড কোথায়?
হাজবেন্ড এখনো ওই অবস্থায় আছি, কোনো ওই অবস্থা বলতে কোনো খবর নেই। ওই যে গেছে এরপর আর কখনো আসে নাই না। আপনার সাথে এর যোগাযোগ মধ্যে হয়েছে? হ্যাঁ, এর মধ্যে আমি শুনছি যে ভারতে যাওয়ার আগে আমার শাশুড়ির কাছে আসছিল রাতে চুপ করে। হ্যাঁ এটা আবার ওরই মামাতো ভাই আমাকে বলছে, হ্যাঁ ওর মামি আমাকে বলছে। কিছুদিন পরে ওর নানা মারা গেল, সেখানে গেলাম। হ্যাঁ। যাওয়ার পর ওর মামি বলতেছে যে বৌমা ও যে আসছিল তুমি জানো? আমি বলতেছি না, আমি তো জানি না। আপনার সঙ্গে কোনো কথা হয়নি, মূল কথা হচ্ছে এটা। হ্যাঁ, আমার আপনি সাথে- 14 বছরে এই মানুষটার অপেক্ষায় এখনো আছেন? হ্যাঁ, কেন আছেন? বিশ্বাস করি যে হয়তো আসবে, কারণ আমার সাথে কোনো কিছু তার হয়নি। আপনার সঙ্গে একবারের জন্য যোগাযোগও করতে পারলো না? না, আমার আপনি কোনো সাথে থানায় গিয়ে কোনো মামলা করা, কোনো ইয়ে করা, কোনো কিছু করেননি? না। ওর মানে যে সন্তান, আপনার যে ছেলে, সে দেখতে চায় না তার বাবাকে? অবশ্যই দেখতে চায়। আবার কি বলবো, আমরা দুজনেই এখন মা ছেলে দুজনেই মনে করেন যে মানসিকভাবে খুবই। আপনি বর্তমানে কিভাবে চলে আপনার সংসার? তো মানে আমার যে অবস্থা, আমি তো কোনো জ্ঞানজামের মধ্যে যাইতে পারি না, বা লোকারণের মধ্যে যাইতে পারি না। মাথার আপনার সংসারটা কিভাবে চলে? অর্থনৈতিকভাবে আপনি সাপোর্ট পান কোত্থেকে? কোনো কারো কাছ থেকে সাপোর্ট নেই। আর এখন আমি বর্তমান যেটা আছি, কারো কাছ থেকে নিজেকে- সাপোর্ট না থাকলে আপনি তো বাতাস খেয়ে বাঁচেন না, সেটাই জানতে চাচ্ছি আমি, যে রুটি রুজিটা কোত্থেকে আসে, কে দেয় সাপোর্ট আপনাকে? কেউ দেয় না। এখন তাহলে আপনি কি করেন? হ্যাঁ। বর্তমান যেটা হচ্ছে যে আমি ওই যে বললাম জানি নারায়ণগঞ্জে থাকি। হ্যাঁ। সে নারায়ণগঞ্জে এক লোকের বাসায় আছি, আচ্ছা, ওখানে কাজ করেন আপনি? আমি কাজ করতেছি। কাজ করে আপনাকে কিছুটা সাপোর্ট দেয়, ওটা দিয়ে আপনার সংসার চলে? হ্যাঁ, ছেলেটাকে লেখাপড়া করাচ্ছি, কিন্তু লেখাপড়া তো নাই, ছেলেটার এর মধ্যে লেখাপড়া বন্ধ হয়ে গেল। আপনি আমাকে জাস্ট এক লাইনে একটা কথা বলেন, আপনার এই হাজবেন্ড না থাকলে, হাজবেন্ডের অপেক্ষায় থাকলে একটা মেয়ের সংসারে কি হতে পারে এটা আমার ধারণা আছে। আপনি এই গল্পটা কেন রেডিওতে বললেন আজকে, শুধু এটুকু বলেন আমাকে। হ্যাঁ, কারণ হচ্ছে যে মূলত যে আসলে আমি কখনো কাউকে এভাবে মনের কথাগুলো যে কখনো কাউকে বলতে পারিনি, কাউকে শেয়ারও করেননি? কাউকে কখনো? শেয়ার করবো আপনি কাউকে। শুনতেন এই গল্পগুলো রেডিওতে যেগুলো করছেন, হ্যাঁ, এগুলো আমি শুনতেন? এই কথাগুলা 21 সালের শুরুতে থেকে মনে হয় চেষ্টা করেছেন? মানে দেখছি। এর আগে আমার মা বলতো, তখন তো এগুলা দেখতাম না, বা তখন মোবাইল ছিল না। তো আমার মা বলতো যে বই, আগের লোক তো বলতো যে সিনেমাকে বই, আমার মা বলতো যেগুলো নিয়ে একটা বই তৈরি করা যাইতো। আমার মায়ের খুব ইচ্ছা ছিল। আমি শুধু শেষ বেলাতে এসে শুধু একটা কথাই বলতে চাই, প্রিয় দর্শক এবং শ্রোতা, এই গল্পটা চাইলে অনেক বড় করা যেতে পারতো, কিন্তু আমার হেলথ কন্ডিশন খুব একটা ভালো না, একটু ঠান্ডা লেগেছে, যে কারণে আপনারা হয়তো বুঝতেই পারছেন আমার গলা শুনে, আমি হয়তো খুব বেশি বড় করলাম না। তবে একটা জিনিস আপনাদেরকে বলি, বাঙালি নারীর কিছু বিষয় আছে যেটা শুধুমাত্র বাঙালি নারীর মধ্যেই বা আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টেই সম্ভব। 14টা বছর এই একটা মানুষের সাথে কয়েকটা মাসের মাত্র সান্নিধ্য সে পেয়েছিল, যে মানুষটাকে সেভাবে তার দেখা হয়নি, জানা হয়নি, শোনা হয়নি, সেই মানুষটার জন্য সে এখনো অপেক্ষা করে যাচ্ছে, এবং সে আদৌ কোনোদিন ফিরবে কিনা তার কোনো সম্ভাবনা নেই। তো বাকি জীবন যদি না ফিরে তাহলে কি করবেন? এভাবেই কাটাই দিবেন? হ্যাঁ, এখন ছেলে আছে, ছেলের জন্য। ওই যে বললাম, একটা মেয়ের পক্ষে এটা সম্ভব, একটা ছেলের পক্ষে এটা চিন্তা করা যায় কিনা আমি জানি না। যার যেভাবে সুখ হয়, এটা হচ্ছে মূল কথা। আপনি এইভাবে যদি ভালো থাকেন তাহলে এটাই ভালো, আর যদি মনে করেন যে না এভাবে ভালো না, আপনি যেভাবে ভালো থাকবেন সেই ভালো থাকার অধিকার আপনাকে ধর্মও দিয়েছে, আইনও দিয়েছে, তাই না? এত বছর একটা মানুষ ডিস্টেন্সে থাকলে সেই মানুষের সাথে আপনি যদি সম্পর্ক না রাখতে চান, সে ব্যাপারে আমাদের ধর্মও বলে যে ইয়েস, আবার আইনও বলে ইয়েস। কিন্তু আপনি যেটা করে চলেছেন এটা শুধুমাত্র মানুষ হয়ে সম্ভব না, এটা অসম্ভব লেভেলের ধৈর্য এবং অসম্ভব লেভেলের প্রতিজ্ঞা থাকলে সেটা সম্ভব। আমি ধন্যবাদ জানাই যে শেষ পর্যন্ত আপনি এখানে এসেছেন, বাট আমি দুঃখ প্রকাশ করছি যে আমি আপনার পুরো গল্পটা বিস্তারিত শুনতে পারলাম না, একটাই কারণে, আমার হেলথের কন্ডিশন। বাট আমি দোয়া করি যাতে করে আপনার এই যে দুর্দশা, সেই দুর্দশা আল্লাহ যেন আপনাকে ঘুচিয়ে দেন। প্রিয় দর্শক এবং শ্রোতা, অনেক অনেক ভালো থাকুন। প্রত্যেকটা মানুষের কাছ থেকেই আমাদের কিছু না কিছু শেখার আছে।